এখানে মেইন যে কারণের জন্য এই উদ্ভিদের পাতাটা নুয়ে গেল, বা যখন আমরা বনচারাল উদ্ভিদের কথাও বলি, যেখানে আমাদের আলোর তীব্রতা এবং উৎসের দিকে সামগ্রিক স্থান পরিবর্তন হবে, এই ধরনের কিছু শৈবালের, যার মধ্যে পাতা এমন একটা অঙ্গ বা অংশ উদ্ভিদের যেটা কিনা। হ্যালো মাই হ্যাংলু প্যাংলুস, সবাই কেমন আছিস? সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকের ক্লাস একটা স্পেশাল ক্লাস হতে চলেছে। তোদের অলরেডি ওয়ান শট তো চলছে সেকেন্ড সেমেটিভের। আমরা একটা প্ল্যান করেছি যাদের ব্যাকলগ ঠিকঠাক ক্লিয়ার নেই এবং যারা 2.0 ব্যাচে এনরোল করতে পারিসনি, তাদের জন্য আমরা ছোট্ট ছোট্ট ভিডিওর সিরিজ নিয়ে আসছি। তো আজকে আমি জীবনবিজ্ঞান সাবজেক্টের আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার আছে, সেই ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট টপিক মানে আমাদের চলন এবং লাস্ট টপিক গমন, এই দুটো পার্ট নিয়ে তোদের সাথে কিন্তু আলোচনা করব। এবং আজকের এই ক্লাসটা করলে ওভারঅল পুরো একটা সামারি রিভিশন পার্সপেক্টিভে 30 মিনিটের মধ্যে একদম সাংঘাতিকভাবে হতে চলেছে, এইটুকু গ্যারান্টি রাখাল স্যার তোদের দিচ্ছে। তো চল আমরা একটু ভ্রমণে যাই এবং শুরুতেই আমরা ভ্রমণ করি একটা মাঠে বা একটা জঙ্গলে, যেখানে গিয়ে আমরা বিভিন্ন প্রকার চলন সম্পর্কিত জিনিসপত্র দেখতে পাবো। তো দেখ, শুরুতেই কি হচ্ছে, তোরা আমায় জিজ্ঞেস করছিস যে স্যার, এই যে লজ্জাবতী গাছটা ছিল বা লতাটা ছিল, সেই লতায় যখন আমি স্পর্শ করলাম, স্পর্শ করার সাথে সাথে কিভাবে গুটিয়ে গেল। ঠিক আছে, তো এইটার অ্যান্সারে রাখাল স্যার তোদের বলছে যে এইখানে আমাদের কাজ করছে রসস্ফীতিজনিত একটা কন্ডিশন। এবং এই যে ধরনের চলন, এটাকে এক প্রকার চলন বলে, কারণ তোরা চলন সম্পর্কে জানিস যে উদ্ভিদ একটা জায়গায় দাঁড়িয়ে যখন তার বিভিন্ন প্রকার শাখা প্রশাখা, পাতা, কাণ্ড, মূল এগুলো নড়াচড়া করে, তাকে আমরা চলন বলি। তো এটা এক ধরনের সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ। যখন আমরা ন্যাস্টিক চলন বলবো তখন আমি আরেকবার বলে দেবো। তো এখানে মেইন যে কারণের জন্য এই উদ্ভিদের পাতাটা নুয়ে গেল, বা যখন আমরা বনচারাল উদ্ভিদের কথাও বলি, সেখানে যে পাতার বিভিন্ন রকম ডিফারেন্ট মানে দিকে মুভমেন্ট হয়, হ্যাঁ, অল্টারনেটিভ ওয়েতে, প্রধান পত্রক তার পাশে যে ছোট দুটো পাতা থাকে তাদের অল্টারনেটিভ ওয়েতে মুভমেন্ট হয়, সেটাও কিন্তু এক প্রকার রসস্ফীতিজনিত একটা কন্ডিশনের জন্য হয়। রসস্ফীত অবস্থায় কোষগুলো কেমন থাকে, রস শিথিল হয়ে গেলে কোষগুলো কেমন হয়ে যায়। তো এখানে আমাদের বিভিন্ন প্রকার আয়নের চলনের মাধ্যমে রসস্ফীতি থেকে রসশিথিল, এই যে রসস্ফীতির এক প্রকার তারতম্য, তার জন্যই কিন্তু এই উদ্ভিদের পাতা কিন্তু এরকম ভাবে নুয়ে পড়ে, এবং এটা এক প্রকার চলনের উদাহরণ। চলন সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে চলন কত প্রকারের। চলন মেইনলি তিনটে টাইপসের হয়। একটাকে আমরা বলি ট্যাকটিক চলন, সেকেন্ড ওয়ান ইজ ট্রপিক চলন, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ন্যাস্টিক চলন। তাহলে কোন ধরনের চলনগুলোকে কি হিসেবে আমরা বুঝি? ট্যাকটিক চলনকে আমরা সামগ্রিক চলন বলে থাকি, বা সামগ্রিক স্থান পরিবর্তন হয়। এখানে জেনারেলি নিম্ন শ্রেণীর যে সকল শৈবাল আছে, তাদের আমরা দেখতে পাই তাদের পুরো বডি নিয়ে মুভ করতে, তাই এটাকে সামগ্রিক স্থান পরিবর্তন বলে। যেটা একদিকে চলন, যেহেতু এটা উদ্ভিদের ক্ষেত্রেই হচ্ছে, শৈবাল এক প্রকার উদ্ভিদ রাজ্যের মধ্যেই পড়ছে, কিন্তু এটা কিন্তু এক প্রকার প্রাণীদের মতো একটা কন্ডিশন হলো, তাই না? তো যাই হোক, এটাকে আমরা ট্যাকটিক চলন বলি। ট্যাকটিক চলন বিভিন্ন ধরনের হতে পারে, ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, থার্মোট্যাকটিক, সেগুলো আমরা ডিটেলসে পড়বো। এরপর হচ্ছে ট্রপিক চলন। খুব ইম্পর্টেন্ট এই চলনটা, কারণ এই চলনটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং এই চলনে শুধুমাত্র উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গ সেটার মুভমেন্টই হয় না, তার সাথে সাথে উদ্ভিদের বৃদ্ধিও ঘটে। তো এটাকে বলছে উদ্দীপকের উৎস বা গতির দিকে বৃদ্ধি পায়, উদ্দীপক যেখান থেকে আসছে সেই দিকে বৃদ্ধি পায়। আর ট্যাকটিক চলন কিন্তু উদ্দীপকের গতি এবং তীব্রতা, মানে দুটো দিক থেকেই কিন্তু আমাদের, মানে দুটো দিকের অভাব, মানে প্রভাব পেলে দুটো দিক থেকেই যখন প্রভাব পাবে তখনই কিন্তু উদ্ভিদের মধ্যে হতে পারে। তো যেমন এটার একটা উদাহরণ দেওয়া আছে, সূর্যের দিকে ডালপালার যে চলন বা কাণ্ডের শাখা প্রশাখার যে চলন, সেটাকে বলা হচ্ছে ট্রপিক চলন। এরকম বিভিন্ন ধরনের হতে পারে, ফটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক, যে ধরনের উদ্দীপক সে পাবে সেই রকম চলন দেখায়। ডিটেলসে আসছি। ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, এবং এটাই এক প্রকার রসস্ফীতিজনিত চলন, যার একটা এক্সাম্পল আমরা আগের স্লাইডে, যেখানে আমরা লজ্জাবতী লতার কথা বললাম, রসস্ফীতিজনিত চলন, সেই ব্যাপারটা আমাদের আসলে ন্যাস্টিক চলনকেই বোঝায়, যেটা উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। এটার একটা এক্সাম্পল যেমন আমি বলেছিলাম লজ্জাবতী, এটা এক প্রকার বক্র চলন। ন্যাস্টিক চলনের 5টা ভাগ আছে: ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক অ্যান্ড নিকটিন্যাস্টিক। তো এই প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা একটা এক করে এগোবো।
প্রথমে আমরা চলে আসি ট্যাকটিক চলন সম্পর্কে তোদের সামনে কথা বলতে। তো দেখ, হেংলু পেংলু গুলো রাখাল স্যারের সাথে জুড়ে গেছে। এইখানে আমি বলার চেষ্টা করছি ট্যাকটিক চলন মেইনলি তো আমরা দেখতে পেলাম যে ট্যাকটিক চলন উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা দুটো দ্বারাই নিয়ন্ত্রিত হবে, এবং এখানে জেনারেলি যে সকল নিম্ন শ্রেণীর শৈবাল জাতীয় উদ্ভিদ আছে তাদের মধ্যে এই ধরনের চলন দেখা যাবে। তো এটা শুরু করব আমি এইটা দিয়ে, ফোটোট্যাকটিক এক প্রকার চলন, যেখানে আমাদের আলোর তীব্রতা এবং উৎসের দিকে সামগ্রিক স্থান পরিবর্তন হবে এই ধরনের কিছু শৈবালের, যার মধ্যে ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস এইগুলো পড়ে। ঠিক আছে, তো উদ্দীপক যেদিক থেকে আসছে আলোর গতিপথ এবং তীব্রতা অনুযায়ী সেই দিকে কিন্তু এই ক্ল্যামাইডোমোনাস বা ভলভক্স চলন করছে। কিন্তু আলোর যে তীব্রতা সেটা যদি খুব বেশি হয় তখন কিন্তু আবার এরা উল্টো দিকে মুভ করতে পারে, তাই এটা প্রতিকূল সারাও দেখাতে পারে যখন মানে আলোটা খুব অতিরিক্ত হচ্ছে, আলোর তীব্রতা খুব বেশি হচ্ছে। নেক্সট হচ্ছে থার্মোট্যাকটিক চলন। এখানে থার্মো কথাটার মানে আমরা জানি তাপমাত্রা, তো তার প্রভাবে জীব অনুকূল পরিবেশের দিকে সরে যায়, মানে যেদিকে রিলেটিভলি হালকা উষ্ণ সেই দিকে যাওয়ার চেষ্টা করে ঠান্ডা জায়গা থেকে। কিন্তু এখানেও সেম, যদি খুব বেশি উষ্ণতা হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে আবার উল্টো দিকেও চলে আসতে পারে। তাই অনুকূল বনাম প্রতিকূল সারা এখানে ফোটো থার্মো দুটোর ক্ষেত্রেই কাজ করছে। এখানেও ক্ল্যামাইডোমোনাস ভলভক্স এদেরই দেখা যায়। এইবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে বাবু রাসায়নিক আকর্ষণ, যেটাকে আমরা কেমোট্যাকটিক বলছি। এইখান থেকে কোশ্চেনটা আসে। কেমোট্যাকটিক চলন রাসায়নিক পদার্থের আকর্ষণের জন্য হয়। এবার এইখানে দুটো ইনফরমেশন আছে যেখান থেকে তোদের কোশ্চেন আসবে, সেটা হচ্ছে মশের শুক্রাণু আর ফার্নের শুক্রাণু। মেইনলি মশের ক্ষেত্রে এই ডিম্বাণু থেকে এক প্রকার রাসায়নিক পদার্থ রিলিজ হয় শুক্রাণুর দিকে, যাতে শুক্রাণুগুলো সেই দিকে আসে এবং ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে। তো মশের ক্ষেত্রে সেই রাসায়নিক পদার্থটা যার জন্যই কেমোট্যাকটিক চলন হচ্ছে সেটা হচ্ছে সুক্রোজ। ফার্নের ক্ষেত্রে সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। এই যে দুটো ইনফরমেশন, এই দুটো ইনফরমেশন থেকেই তোদের কোশ্চেনটা আসবে। তো কেমোট্যাকটিক, এই যে প্রত্যেকটা ট্যাকটিক চলন পড়লি তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে একটা শর্টকাট লেখা আছে, যে শর্টকাট দিয়েও তোরা মনে রাখতে পারিস মশ। তো মশ দন্তস্ব আছে সুক্রোজ, সুক্রোজ হচ্ছে সেই রাসায়নিক উপাদান যার লক্ষ্য হচ্ছে ডিম্বাণুর দিকে এগিয়ে যাওয়া। ফার্নের ক্ষেত্রে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে এগিয়ে যায়। তো এটা তোরা দেখতে পেলি ট্যাকটিক চলন। এইবার আমরা সেকেন্ড ওয়ান, যেটাকে বলা হচ্ছে ট্রপিক চলন, সেটা নিয়ে চলে আসি, যেটা বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়। তো দেখ, ট্রপিক চলন তিনটে টাইপসের দেখবো, ফোটোট্রপিক, জিওট্রপিক অ্যান্ড হাইড্রোট্রপিক। ফোটোট্রপিক কি বলছে, এটা কিন্তু গতিপথ অনুযায়ী হবে, উদ্দীপক যেদিক থেকে আসছে সেই দিকে চলন হবে। তো উদ্ভিদ অঙ্গের চলন আলো, ফোটো মানে আলো, তো সেই যেদিক থেকে আসছে সেই দিকে হবে। যেখানে কাণ্ড আমাদের পজিটিভ ফোটোট্রপিক চলন দেখাবে, কাণ্ড আলোর দিকে গেলেও মূল কিন্তু আলোর বিপরীত দিকে যায়, তাই মূল নেগেটিভ ফোটোট্রপিক দেখাবে। নেক্সট হচ্ছে তোরা যদি জিওট্রপিক দেখিস, জিওট্রপিকের ক্ষেত্রে কি হবে, জিও কথাটার মানে হচ্ছে অভিকর্ষজ বল, মানে অভিকর্ষ আমাদের নিচের দিকে কাজ করছে, তাহলে সেই দিকে উদ্ভিদের মূলের চলন ঘটছে। তার মানে উদ্ভিদের মূল এখানে পজিটিভ জিওট্রপিক, আর কাণ্ড কিন্তু ওপরের দিকে মুখ করছে আর অভিকর্ষজ বল নিচের দিকে, তাহলে এটা পুরো উল্টো দিকে, তাই কাণ্ড এখানে নেগেটিভ জিওট্রপিক চলন দেখাবে। পাতা এমন একটা অঙ্গ বা অংশ উদ্ভিদের যেটা কিনা ফোটোট্রপিকের ক্ষেত্রেও বা জিওট্রপিকের ক্ষেত্রেও দুটোর ক্ষেত্রেই তির্যক কন্ডিশনে থাকে বলে তাদের তির্যক ফোটোট্রপিক বা তির্যক জিওট্রপিক চলন বলা যেতে পারে, তাদেরকে দেখা যায়। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে মূল তো আমাদের পজিটিভ ফোটোট্রপিক দেখাচ্ছে, কিন্তু এর একটা ব্যতিক্রম আছে, যেটা তোরা সবাই জানিস, সুন্দরী উদ্ভিদের যে শ্বাসমূল সেটা কিন্তু অভিকর্ষের বিপরীত দিকে মানে নেগেটিভ জিওট্রপিক চলন দেখায়। হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে এখানে জল যেদিকে মূল বেশি পাবে সেই দিকে কিন্তু এগোনোর চেষ্টা করবে। ঠিক আছে, তাই মূল এখানেও সেই পজিটিভ হাইড্রোট্রপিক, কাণ্ড কিন্তু নেগেটিভ হাইড্রোট্রপিক। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস আমরা ট্রপিক চলন সম্পর্কে দেখে নিলাম, এবং এখানে অবশ্যই মনে রাখবি অক্সিন হরমোন কিন্তু এখানে রোল প্লে করবে। এইটা ইম্পর্টেন্ট ট্রপিক চলনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কিভাবে কাজ করবে? ন্যাস্টিক চলন আমরা জানি যে উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা দুটো দ্বারাই নিয়ন্ত্রিত হবে একই সাথে। তাহলে যদি আমরা ফোটোন্যাস্টিক দেখি,
ফোটোন্যাস্টিক যদি দেখি তাহলে আলোর গতি, সরি এখানে শুধু আলো উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত, গতিপথ না, সরি ওটা ট্যাকটিক। ন্যাস্টিক চলনে কি হবে, ফোটোন্যাস্টিকের ক্ষেত্রে তাহলে আলোর তীব্রতা কখন বেশি থাকে, দিনের বেলা। তাহলে দিনের বেলা এই যে সূর্যমুখী ফুল, পদ্ম ফুল, এদের যে পাপড়িগুলো উন্মোচিত হয় বা খোলে, সেটা দিনের বেলা ওই বেশি তীব্রতার জন্য। এর উল্টো একটা কন্ডিশন দেখা যায়, যেমন বেল ফুল, জুই ফুল, সন্ধ্যা মালতী ফুল, এদের কিন্তু নেগেটিভ ফোটোন্যাস্টিক দেখা যায়, কারণ এরা রাতের বেলা ফোটে। যদি তুই থার্মোন্যাস্টিকে আসিস, এটার একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে টিউলিপ ফুল। এখানে কি হবে, দিনের বেলা তীব্রতা বেড়ে যায়, উষ্ণতার তীব্রতা বেড়ে যায়, কারণ দিনের বেলা সূর্য তো যত দিনের বেলা বিশেষ করে দুপুরের দিকে যায় তত তীব্রতা আরো বেড়ে যায়, তো সেই সময় সেই উষ্ণতাতে ফোটে। ঠিক আছে, সেম ভাবেই ফোটে, দেখ এই যে উষ্ণতা বাড়ছে, ফুলটা ফুটছে। তো টিউলিপ ফুল একটা এক্সাম্পল যেটা তাপমাত্রার তীব্রতার উপর ডিপেন্ড করে ফুটছে। আর যত সন্ধ্যা হবে তত কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে। এরপর হচ্ছে আমরা চলে আসি সিসমোন্যাস্টিকটা, তোরা অলরেডি জেনেছিস। হ্যাঁ, আমাদের লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে যেখানে স্পর্শ বা কম্পন সেইটার তীব্রতার উপর ডিপেন্ড করা হবে, তাই না? আঙুল দিয়ে ছুলি, তো সেই স্পর্শ পেয়ে পাতাগুলো নেতিয়ে গেল বা মুদে গেল, তো এইখানে এটা আমাদের সিসমোন্যাস্টিক বলছে। কেমোন্যাস্টিকটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। কেমোন্যাস্টিকে যে উদ্ভিদগুলো দেখা যায় সেগুলোকে আমরা বলি পতঙ্গভুক উদ্ভিদ। যেমন এক্সাম্পল আমাদের সূর্য শিশির, পাতাঝাজি, কলসপত্রী, ঠিক আছে, ভেনাস ফ্লাই ট্র্যাপ, এই যে সকল উদ্ভিদ এরা পতঙ্গভুক উদ্ভিদ হয়। কেন? কারণ এরা যে মাটিতে জন্মায় সেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কম থাকে, পরিপোষক বা পুষ্টি কম থাকে, তো তারা পুষ্টি কম পায় জন্য তাদের বৃদ্ধিতেও অসুবিধা হয়। তাই সেই পুষ্টির চাহিদা মেটাতে এই যে পতঙ্গটা আছে, এই পতঙ্গের বডি একটা প্রোটিন সমৃদ্ধ, প্রোটিন মানেই নাইট্রোজেন থাকবে, তাই পতঙ্গকে আকৃষ্ট করে, পতঙ্গকে জড়িয়ে তার বডি থেকে প্রোটিনটাকে নিয়ে নেয় এবং পতঙ্গকে মেরে ফেলে দেয়। তো এখানেও আমাদের পতঙ্গের যে বডি প্রোটিন, সেটাই কিন্তু এক প্রকার রাসায়নিক উদ্দীপক হিসেবে কাজ করলো। তার তীব্রতা যখন সে সেন্স করতে পারলো, সেই অনুযায়ী সে কাজ করলো। এটা হচ্ছে কেমোন্যাস্টিক। অ্যান্ড লাস্ট আমাদের নিকটিন্যাস্টিক চলন। এখানে কিন্তু ফোটোন্যাস্টিকে যেমন শুধু আলোর তীব্রতা, থার্মোন্যাস্টিকে যেমন শুধুমাত্র তাপমাত্রা বা উষ্ণতার তীব্রতা অনুযায়ী হচ্ছিল, নিকটিন্যাস্টিতে এই দুটোর একসাথে কাজ হবে। ঠিক আছে, আলো এবং তাপের বা উষ্ণতার একসাথে তার তীব্রতা অনুযায়ী হবে। যেমন বাবলার পাতা বা তেঁতুলের পাতা, এগুলো রাতের বেলা বন্ধ হয়ে যায়, দিনের বেলা খোলে। এই যে কন্ডিশনটা, এটা আমাদের নিকটিন্যাস্টি চলনকে বোঝাচ্ছে। বোঝা গেছে বাবু? তাহলে এখানে আমরা ওভারঅল পুরো চলন পার্টটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। এইবার আমরা ধীরে ধীরে আসি আমাদের পরবর্তী পার্টে, সেটা হচ্ছে গমন। ঠিক আছে, তো গাছেদের কথা তোদের কোশ্চেন হচ্ছে, গাছেদের তো কথা বুঝলাম স্যার, গাছেদের এক জায়গা থেকেই তাদের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন বা নড়াচড়া করাতে হয়, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি? প্রাণীরা তো এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাই তো? তো প্রাণীরা কেন গমন ঘটায়? তাদের ক্ষেত্রে আমরা ওয়ার্ডটা ইউজ করি গমন। গমন হচ্ছে পুরো বডি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করা। তো গমন কেন করতে হয় প্রাণীদের? তার বিভিন্ন রকম কারণ আছে। নিজেকে আত্মরক্ষা করতে, শত্রুর হাত থেকে বা শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, ঠিক আছে। সেকেন্ড ওয়ান ইজ খাদ্য খুঁজতে, খাদ্য বাসস্থান ঠিকঠাকভাবে খোঁজার জন্য, যে কোন জায়গাটা আমাদের উপযোগী পরিবেশ আছে সেই জায়গাটায় আমরা থাকবো, সেটার জন্য বেরোতে হয়। বসে বসে তো হবে না সবকিছু। প্রজনন, ঠিক আছে, এটা তোরা জানিস সবাই, ঠিক আছে। গার্লফ্রেন্ড এমনিতে পড়বে না, তোকে একটু বোঝাতে হবে তাকে, তার জন্য তোদের গমন ঘটাতে হবে। বাড়িতে বসে থাকলে শুধু মিস করছি এইসব করলে হবে না, ঠিক আছে। তো তার জন্য গমন ঘটাতে হবে, মিট করতে হবে, ঠিক আছে, পার্কে বসতে হবে, ঝালমুড়ি খাওয়াতে হবে। নেক্সট হচ্ছে আশ্রয়, নিরাপদ এবং অনুকূল বাসস্থান, যেটা আমি এটার সাথে এটা একসাথে মিলে বলেছি, তো আলাদা করেও লিখতে পারিস। অ্যান্ড লাস্ট হচ্ছে পরিযান, হঠাৎ করে কোনো দুর্যোগ হলো বা কোনো কারণে নিজেদের মধ্যে কম্পিটিশনের জন্য কিছু পাবলিক ঠিক করলো যে না আমরা এই জায়গায় থাকবো না, আমরা অন্য জায়গায় যাব, ঠিক আছে। তো এইরকম ব্যাপারকে আমরা বলি পরিযান। তো পরিযান সেই ব্যাপারটাও কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে গমনকেই বোঝায়। তো এইগুলো ডিফারেন্ট রিজন বা কারণ বা উদ্দেশ্য বা চালিকা শক্তি, বিভিন্ন রকম কথা দিয়ে কিন্তু গমনের এই কোশ্চেনটা আসতে পারে 2 মার্কসের জন্য। তাই সবাই রেডি করে নিবি সুন্দর করে। এইবার আমরা আসছি যে বিভিন্ন প্রকার প্রাণীর গমন এবং গমনাঙ্গ তাদের কি। যেমন ধর এখানে 3 প্রকার
বিভিন্ন প্রকার নিম্ন শ্রেণীর প্রাণীর কথা বলা হয়েছে, যেমন অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউগ্লিনা। তো এই যে 3 ধরনের প্রাণী, তাদের গমনাঙ্গ কি? তো ইঞ্জিন বলে যেটা লিখেছে এটাই আসলে তাদের গমনাঙ্গ। অ্যামিবার ক্ষেত্রে সেটাকে আমরা সিউডোপোডিয়া বলি বা ক্ষণপদ যাদেরকে বলা হয়। ক্ষণস্থায়ী তারা পা সৃষ্টি করে, তার দ্বারা তারা মুভমেন্ট ঘটায়, সেটা নিজেদের খাদ্য সংগ্রহের জন্য, ঠিক আছে, বা নর্মাল গমনের জন্য। প্যারামিসিয়ামের ক্ষেত্রে সিলিয়ার দ্বারা ঘটে। সিলিয়া ছোট্ট ছোট্ট বডির চারপাশে এই যে পার্টগুলো, এগুলোকে সিলিয়া বলা হয়। অসংখ্য হয়, অনুদৈর্ঘ্য বরাবর, বডির অনুদৈর্ঘ্য বরাবর সজ্জিত থাকে, ঠিক আছে। এটাকে তারা নৌকার দাঁড়ের মতো ইউজ করে এবং তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ইউগ্লিনার ক্ষেত্রে এই জায়গাটা একটা চক্ষু বিন্দু থাকে যেটা দ্বারা সূর্যালোক সেন্স করতে পারে, আই স্পট থাকে, সেইটা দ্বারা সেন্স করে, সূর্যালোক সেন্স করে, এই যে একটা সিঙ্গেল বা ডাবল হতে পারে, এবং বডির পরিধির দিকে বা প্রান্তের দিকে কিন্তু তাদের সংখ্যায় একটা বা দুটো, সিলিয়ার মতো এত সংখ্যক থাকে না, এবং সেটাকে চাবুকের ন্যায় ইউজ করে, ফ্লাজেলা, এটাকে বলা হয় ফ্লাজেলা, এটার সাহায্যে কিন্তু তারা গমন ঘটায়। তাহলে অ্যামিবা, প্যারামিসিয়াম এবং তার সাথে সাথে ইউগ্লিনা তারা কিভাবে গমন ঘটায় সেটা কিন্তু আমরা দেখতে পেলাম, এবং তাদের বিশেষ করে গমনাঙ্গকে তারা কি করে ইউজ করে সেই জিনিসটা কিন্তু আমরা এখন দেখতে পেলাম। এইবার আমরা দেখব বেটা, আমরা মাছেদের ক্ষেত্রে এবং আমাদের নিজেদের ক্ষেত্রে গমনাঙ্গ কি, আমরা কিভাবে গমন ঘটাই সেই পার্টগুলো দেখব। দেখ, মাছেদের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে তাদের পাখনা। বিভিন্ন ধরনের পাখনা থাকে, ঠিক আছে। তার মধ্যে কিছু পাখনাকে আমরা জোড় পাখনা বলি, ঠিক আছে। মাছেদের ক্ষেত্রে এই যে পাখনা, এই পাখনা দুটো টাইপসের হতে পারে, জোড় পাখনা আর বিজোড় পাখনা। জোড় পাখনা মানে জোড়ায় থাকবে, জানিস। জোড় পাখনার মধ্যে দুটো থাকে, একটা থাকে বক্ষ পাখনা আর একটা থাকে শ্রোণী পাখনা, ঠিক আছে। বিজোড় পাখনার মধ্যে 3 প থাকে। 3 প মানে পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা আর পুচ্ছ পাখনা। তো এদের কাজগুলো কিন্তু আলাদা আলাদা। বক্ষ শ্রোণী মোটামুটি একই ধরনেরই কাজ করে। তারা মেইনলি দেহের ভারসাম্য বজায় রেখে ওপরে নিচে ওঠানামা, জলের বিভিন্ন গভীরতায়, সেই ব্যাপারটাকে হেল্প করে। পৃষ্ঠ পাখনা দেখা যায় আমাদের কি কাজ করতে, জলের স্রোত সামনে থেকে আসছে, মাছটা এই দিকে যাবে, জলের স্রোত কেটে যেতে হবে, তো জলের স্রোত কেটে সামনের দিকে এগিয়ে যেতে পৃষ্ঠ পাখনা সাহায্য করে। পায়ু পাখনার এক্স্যাক্টলি কোনো ভূমিকা নেই, অনেক বইতেই এটা লেখা থাকে। পুচ্ছ পাখনা, লেজে যে পাখনা থাকবে সেই পাখনার সবসময় কাজ কি হবে বেটা, সবসময় তার কাজ হবে যে সে কি করবে, সে একটা মাছকে দিক পরিবর্তন করতে সাহায্য করবে। ধর যাচ্ছিল এইদিকে, পুচ্ছ পাখনার হেল্প নিয়ে পুচ্ছ পাখনা যদি এইদিকে যায় তাহলে মাছটা এইদিকে ঘুরবে। তো জাস্ট দিক পরিবর্তনে সাহায্য করে পুচ্ছ পাখনা। তো সেটার ব্যাপার হালকা বলা আছে এখানে, দেখতে পাচ্ছিস পুচ্ছ পাখনা এবং হাল কিভাবে সাহায্য করে। এছাড়া তাদের পটকা থাকে, খুব ইম্পর্টেন্ট, তাদের প্লবতা নিয়ন্ত্রণকারী অঙ্গ। পটকায় দুটো প্রকোষ্ঠ থাকে, তোরা জানিস, হ্যাঁ। একটাকে আমরা বলি অগ্র প্রকোষ্ঠ আর একটাকে বলি আমরা পশ্চাৎ প্রকোষ্ঠ। এইরকম স্ট্রাকচার, ঠিক আছে। এটাকে অগ্র প্রকোষ্ঠ বলি, এটাকে বলি পশ্চাৎ প্রকোষ্ঠ। তো এই যে অগ্র প্রকোষ্ঠ, এই অগ্র প্রকোষ্ঠে একটা গ্রন্থি থাকে যেটাকে আমরা বলি রেড গ্রন্থি, আর পশ্চাৎ প্রকোষ্ঠে রক্ত জালক থাকে এরকম, ঠিক আছে। এটাকে আমরা বলি রেটি মেরাবিলিয়া। কি বলি, রেটি মিরাবিলি। কি করে, এই রেড গ্রন্থি থেকে গ্যাস নিঃসরণ হয়, অক্সিজেন। এইটা যখন নিঃসরণ হয় পটকাটা ফুলে ওঠে, হ্যাঁ, এটাকে ভালভ বলা হয়, এটা বন্ধ থাকে তখন পটকা ফুলে ওঠে, ঠিক আছে। এবং পটকা ফুলে উঠলে কি হয়, মাছটা জলে ভেসে থাকে। যদি এই অক্সিজেন ভালভ খোলার পর পশ্চাৎ প্রকোষ্ঠে পৌঁছায় এবং রক্ত জালক দ্বারা শোষিত হয়, তখন পটকাটা চুপসে যায় এবং মাছ একটা নির্দিষ্ট গভীরতায় জলের নিচে নেমে যায়।
ঠিক আছে? তাই পটকা উদস্থৈতিক অঙ্গ বা আমাদের মাছেদের ক্ষেত্রে প্লবতা নিয়ন্ত্রণকারী অঙ্গ হিসেবে কিভাবে কাজ করছে তোদের বোঝানো হলো। আরেকটা থাকে, সেটা হচ্ছে তাদের মায়োটম পেশি, ভি আকৃতি বিশিষ্ট এক প্রকার মায়োটম পেশি থাকে, যে মায়োটম পেশির আন্দোলনের মাধ্যমেই মাছ কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে। পেশিময় স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, ভি আকৃতি বিশিষ্ট হয়। তাহলে এই যে তিনটে কন্ডিশন, এটা কিন্তু তাদের সাহায্য করে। আচ্ছা, মানুষের ব্যাপারটা বলার আগে আমি পাখির ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই। পায়রা বা পাখির ক্ষেত্রে, ঠিক আছে, পাখির ক্ষেত্রে তাদের পালক থাকে দু রকম। পালক দুটো টাইপসের হয়, একটা ডানার, একটা লেজের। ডানার পালককে বলা হয় রেমিজেস, যেটা সংখ্যায় থাকে 23টি পার ডানা। লেজের দিকের পালককে বলা হয় রেকট্রিসেস, যেটা সংখ্যায় থাকে 12টি। ডানার পালক কি কাজ করবে তোরা জানিস অলরেডি। ডানার পালক কি কাজ করবে? উড্ডয়ন, মেইন উড্ডয়নে সাহায্য করবে। লেজের পালক রেকট্রিসেস দিক পরিবর্তনে সাহায্য করবে। এছাড়া তাদের কিছু পেশি থাকে। কি থাকে বেটা? পেশি থাকে। পেশিগুলোর মধ্যে তিনটে পেশির নাম খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পেক্টোরালিস, পেক্টোরালিস মেজর, সেকেন্ড হচ্ছে পেক্টোরালিস মাইনর, অ্যান্ড থার্ড কোরাকোব্র্যাকিয়ালিস। তো এই সকল পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে পাখি কিন্তু উড্ডয়নে হেল্প পায়। বোঝা গেছে বাবু? মানুষের ক্ষেত্রে যদি আসি, মানুষের দ্বিপদ গমন দেখা যায়, দু পায়ে গমন, তাই তো? এবং যখন ডান পাটা সামনের দিকে যায় তখন বা হাতটা সামনের দিকে যায়, যখন বাম পাটা সামনের দিকে যায় তখন ডান হাতটা সামনের দিকে যায়। এই রকম ভাবে কিন্তু রেগুলেট হয়। এবং এই যে পায়ের ওঠানো বা এগোনো, এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করে কিছু পেশি। যেমন বিশেষ করে প্রথমে যদি এই গোড়ালিটা ওঠাতে হয় তখন একটা পেশি কাজ করে, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। তারপর আমাদের এই সামনের আঙুলের পাটটা ওঠাতে হবে, সেইটা ওঠাতে সাহায্য করে আমাদের গ্যাস্ট্রোকনেমিয়াস। তারপর এক্সটেন্সর ডিজিটোরিয়াম পেশি, এবং পুরো এই পাটাকে উঠিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমাদের বাইসেপস ফিমোরিস পেশি। এই তিনটে পেশির সাহায্যে পুরো দ্বিপদ গমনটা সম্ভব হয়। এখানে দুটো কন্ডিশন আছে যারা আমাদের এই হাঁটা চলার সময় বা দ্বিপদ গমনের সময় আমাদের কি করে, মানুষের ক্ষেত্রে ভারসাম্য নিয়ন্ত্রণ সাহায্য করে। একটা হচ্ছে লঘু মস্তিষ্ক, যেটা আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে, এবং তার সাথে সাথে আমাদের কানের একটা ইন্টারনাল পার্ট আছে, অন্তঃকর্ণের অর্ধবৃত্তাকার নালী, ইউস্টেশিয়ান নালী, সেটাও কিন্তু আমাদের এই হাঁটা চলার সময় আমাদের দেহকে ঠিকঠাকভাবে চালনা করতে সাহায্য করে। এইবার আমরা চলে আসব, তাহলে এই পার্টটা আমরা দেখে নিয়েছি। হ্যাঁ, এইবার আমরা চলে আসব এক প্রকার তরলের সম্পর্কে, যেটা আমাদের দুটো অস্থির মধ্যে ঘর্ষণজনিত বাধা কমায়। সেটাকে আমরা বলি সাইনোভিয়াল তরল। ঠিক আছে? ঘর্ষণ রোধ করে অস্থি সন্ধিকে মসৃণ রাখে এবং হাঁটা চলা বা কোনো রকম অস্থির মুভমেন্টে সাহায্য করে। ঠিক আছে? সাইনোভিয়াল পর্দা দ্বারা খরিত হয় এই প্রকার তরল। এইটা প্রকোষ্ঠ, সাইনোভিয়াল প্রকোষ্ঠ বলা হয়। এখানে দুটো অস্থি তোরা দেখতে পাচ্ছিস, তাদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু কাজ করে। দু প্রকার সন্ধি দেখা যায় বিশেষ করে আমাদের সিলেবাসের মধ্যে। একটাকে আমরা বলছি কবজা সন্ধি, হিঞ্জ জয়েন্ট, আর একটাকে বলছি বল সকেট সন্ধি। কবজা সন্ধি আমাদের থাকে হাঁটু, কনুই এইসবে। ঠিক আছে? এই ধরনের সন্ধির মুভমেন্টে 180 ডিগ্রি মুভমেন্ট হয় এবং কোনো একটা অঙ্গকে একদিকে চালনা করে। যেমন ধরো এই যে আমি কনুই দেখাচ্ছি, তো কনুইয়ের এই যে সন্ধিটার মুভমেন্ট হচ্ছে, তার ফলে আমি হাতটা 180 ডিগ্রি মুভমেন্ট করতে পারছি। বাট হাতটাকে কি আমি পিছিয়ে আবার এই অবধি আনতে পারবো? পারবো না। তাই এটাকে আমরা কবজা সন্ধি বলছি, যেখানে 180 ডিগ্রি একদিকে মাত্র মুভমেন্ট হচ্ছে। কিন্তু বল সকেট সন্ধি, যেখানে দুটো অস্থির মধ্যে এমনভাবে সন্ধি গঠিত হয়, যার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের স্কন্ধ সন্ধি, যেখানে হিউমেরাস আর এই স্ক্যাপুলা নামক এক প্রকার হাড় থাকে, তাদের মধ্যে সন্ধিটা গঠিত হয়।
এবং আমাদের কোমরের যে সন্ধিটা, আমাদের শ্রোণী চক্রের সন্ধি, এখানে কি হয়, এদের কিন্তু সব দিকে ঘোরানো পসিবল, 360 ডিগ্রি রোটেশন সম্ভব। যেমন ধর তুই, আমি বললাম যে এই যে হিউমেরাস আর এই স্ক্যাপুলা, এদের মুভমেন্ট করে আমি পুরো হাতকে দেখ 360 ডিগ্রি মুভ করতে পারছি। বোঝা গেছে? তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স এলে লিখতে পারবি। লাস্ট আজকের টপিক হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার পেশি, ঠিক আছে, এবং সেগুলোর প্রসেস, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন অ্যান্ড রোটেশন। এগুলো কিভাবে সম্পন্ন হচ্ছে? ফ্লেকশন পেশি আমাদের কোন পেশি? এই বাইসেপস পেশি। এই যে বাইসেপস পেশি, এই পেশিটা যখন আমি সংকুচিত করছি দেখ, তখন কি হচ্ছে, আমাদের এই যে হাড়টা রেডিয়াস আলনা এবং আমাদের এইখানে আছে হিউমেরাস, এই দুটো হাড় পরস্পর কাছাকাছি আসছে, তাই দুটি অস্থিকে কাছে আনতে সাহায্য করে, যার এক্সাম্পল বাইসেপস পেশি কনুই ভাঁজ করে। তাই এই প্রসেসকে আমরা বলি ফ্লেকশন, এবং বাইসেপস পেশি ওয়ান টাইপস অফ ফ্লেক্সার পেশি। দেন হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন আমাদের জাস্ট উল্টো, বাইসেপসের উল্টো। আমাদের এই যে এই সাইডটায় এখানে থাকে আমাদের ট্রাইসেপস পেশি, এই যে পেশিটা এটা ট্রাইসেপস পেশি। তো এই পেশিটা দেখ যখন সংকুচিত হচ্ছে, তখন আমাদের এই হিউমেরাস আর রেডিয়াস আলনা এই দুটো কিন্তু দূরে সরছে দেখ, তাই এটা জাস্ট উল্টো কাজ করবে, ভাঁজ করা অঙ্গকে সোজা করবে। ট্রাইসেপস পেশি ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ এক্সটেন্সর পেশি। এইবার আসছে আমাদের অ্যাবডাকশন অ্যান্ড অ্যাডাকশন। এরাও ঠিক ফ্লেক্সার এক্সটেন্সারের মতো একে অপরের অপোজিট। অ্যাবডাকশনের ক্ষেত্রে কি হয়, ধর আমার বডি, এটা বডি অ্যাক্সিস দেহাক্ষ, তার থেকে আমি এই যে দুটো হাত, এই দুটো হাতকে দূরে সরাতে চাইছি। যেমন ক্রিকেট খেলায় হোয়াইট সিগন্যাল দেয়, তাই তো আম্পায়ার, তো তার হাত দুটো দেহ অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে। তো এই কন্ডিশনে যে পেশি সাহায্য করে এই কাজটা করতে, দেহাক্ষ থেকে দূরে সরাতে দেখ বাচ্চাটাকে, সেই পেশিকে আমরা বলবো অ্যাবডাক্টর পেশি, যার একটা এক্সাম্পল হচ্ছে ডেলটয়েড মাসেল। তারপর অ্যাডাক্টর পেশি বা অ্যাডাকশন যে প্রসেসের নাম, সেটা জাস্ট উল্টো হচ্ছে, দূরে ছিল দুটো হাত, সেখান থেকে কাছে আনলো, ঠিক আছে। তো এই যে দূরে ছিল সেখান থেকে দেখ কাছে এনেছে, বডি অ্যাক্সিসের কাছে নিয়ে এসছে। তো এইটার একটা এক্সাম্পল হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, যেটা অ্যাডাক্টর পেশি হিসেবে খ্যাত। লাস্ট হচ্ছে রোটেশন বা রোটেটর পেশি। এটা আমাদের পায়ের যে সাইড সাইড মুভমেন্ট, ঘোরানো, বা আমাদের এই দেখ কাঁধ, এই যে কাঁধটাকে আমরা এদিক ওদিক এদিক ওদিক ঘোরাচ্ছি, ঠিক আছে, যেটা এখানেও দেখানো হয়েছে, তো সেইটা করতে সাহায্য করে রোটেটর পেশি। রোটেটর পেশির একটা এক্সাম্পল হচ্ছে পাইরিফর্মিস পেশি। পাইরিফর্মিস, বোঝা গেছে বাবু? তাহলে এই হচ্ছে তোদের চলন আর গমন, এই যে দুটো ইম্পর্টেন্ট টপিক আছে আমাদের চ্যাপ্টার 1-এর, সেটা আজকে আমি 30 মিনিটে কমপ্লিট একটা রিভিশন হিসেবে তোদের সামনে তুলে ধরলাম, খুব ইন্টারেস্টিং ওয়েতে, ঠিক আছে, যেন মনে হয় যে তোদের সাথেই আমি পুরো একটা ফিল্ডে গেছি, সেখানে গিয়ে পুরো দেখাচ্ছি, চলনের ক্ষেত্রে গমনের ক্ষেত্রেও আমরা সাথে সাথে করে করে দেখাচ্ছি। তো সেই জিনিসটা তোদের সুন্দর করে রিভিশনে সাহায্য করবে, আশা করি এটাকে খুব ভালো করে তোরা ইউজ কর। এরপরেও আমাদের এই চ্যাপ্টারের যে বাকি যে টপিকগুলো আছে, যেমন এরপর আছে ধর দুটো হরমোন আছে, একটা উদ্ভিদের ক্ষেত্রে হরমোন ফাইটো হরমোন আর প্রাণী হরমোন। তো এই দুটো হরমোনকে আমি চেষ্টা করব একটা ভিডিওতেই আনার, এরকম 30 মিনিটসে। আর স্নায়ুতন্ত্র যেহেতু অনেকটা বড় একটা পার্ট, তো সেটাকে একটা ভিডিওর মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। তো এইরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি চেষ্টা করছি, এবং অন্যান্য সাবজেক্টেরও হয়তো আসবে। তো আপাতত আমারটা শুরুতেই হয়তো পাবি তোরা। তো ক্লাসটা ভালো করে করিস, কার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলিস না। এবং অবশ্যই চাই যারা যারা উড়ান ব্যাচে ছিলি বা উড়ান 2.0 ব্যাচে আছিস, তারা তো জানিস কমেন্টে কি লিখতে হবে। উড়ানে থাকলে হেংলু প্যাংলু ওপি, উড়ান 2.0-তে থাকলে হেংলু প্যাংলু 2.0 ওপি। আর যারা ইউটিউব পাবলিক আছিস আমার হেংলু প্যাংলুরা, তারা ইউটিউব ওপিও লিখতে পারিস। আর সবার সামনে সবার কাছে এই ভিডিওটা ছড়িয়ে দিস, এটা তোদের কাজ। আর সুন্দর করে এই পুরো নোটটাকে ভালো করে ইউজ করিস। পরবর্তী ক্লাসগুলোও এইরকমভাবে সুন্দর করে 30 মিনিটে কিভাবে আমরা জলদি জলদি রিভিশন দিতে পারি সেটা কিন্তু হেল্প করবে। নোটসটাও তোরা পেয়ে যাবি, কোথায় পেয়ে যাবি সব কিছু জানিয়ে দেওয়া হবে, কোনো চাপ খাস না, ঠিক আছে। তো মেইনলি যেহেতু 30 মিনিটের ভিডিও, তাই ভিডিওটাকে খুব ভালো করে কাজে লাগানোর চেষ্টা কর, কারণ সেটাই মেইন। কারণ নোটসটা তো নর্মালভাবে আছে, কিন্তু বোঝাচ্ছি যে সময় সেই সময় অনেক কিছু এক্সট্রা বলছি যেগুলো হয়তো লিখছি না, সেই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট বাবু, সেগুলো কিন্তু সুন্দর করে তোরা ইউজ করিস, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে সবার সাথে বেটা নেক্সট ক্লাসে।
আর অবশ্যই টাটা। ঠিক আছে, চলো বাই।